হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেখলেন একটু আগে আপনার লাইভ পিকচার যে কীরকম তুষারপাতের অবস্থা কী হয়েছে, আপনার ছবিটি দেখতে পেয়েছেন, ভিডিওটি। এবং আজকে নিউ ইয়র্ক সিটি অলমোস্ট অচল হয়ে গিয়েছে আপনার বিকজ অফ স্নো, খারাপ ওয়েদার, বাতাস, ঠান্ডা সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। পুরা সিটি অলমোস্ট ক্লোজ হয়ে আছে আজকে। যাই হোক, আজকে যে বিষয়গুলো আজকে আলোচনা করবো তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেটে বিপজ্জনক আবহাওয়া, ব্যাপক তুষারপাত, নিউ ইয়র্কে ঠান্ডায় 3 জনের মৃত্যু। সোমবার ভার্চুয়াল ক্লাস হবে, সোমবার স্কুলে যেতে হবে না, কালকে ভার্চুয়াল ক্লাস হবে বাসায় থেকে আপনাদের। আবহাওয়ার কারণে প্রায় 11,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার সকাল 6টা পর্যন্ত লাগোয়ারি এয়ারপোর্ট বন্ধ ঘোষণা। পুরো সপ্তাহ জুড়ে থাকবে প্রচণ্ড ঠান্ডা বা শৈত্যপ্রবাহ। নিউ ইয়র্ক সিটি থেকে আইসকে সরিয়ে রাখার সকল সম্ভাব্যতা যাচাই করে দেখছেন মেয়র জোহরান মামদানি। এই আবহাওয়ার মধ্যে ঘরে যারা থাকবেন বা যারা বাইরেও হবেন, নিজেকে সচল এবং সুস্থ কিভাবে রাখবেন এই বিষয়ে কিছু টিপস আছে। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। ইমিগ্রেশনের চেকডাউন কোথায় নিয়ে যাচ্ছে আমেরিকাকে, মিনেসোটার ঘটনায় পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ চানখারপুর হত্যাকাণ্ডের রায় হবে আজ। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, কি অবস্থা? আপনি কি জ্যাকসন হাইটে আছেন না বাসায় আছেন? না, আমি জ্যাকসন হাইটে নাই আজকে। আমি ফরেস্ট হিলস এলাকায় আমার বাসায় আছি। তবে যেই কথাটা আপনি বললেনই, এবং আমরা মনে হয় কোনো দর্শকই বাকি নেই যে আজকে তুষারপাত যেভাবে নিউ ইয়র্কে আমরা দেখেছি, কেউ এই দৃশ্য দেখেনি যদি সারাদিন ঘুমিয়ে না থাকে। তবে যে বিষয়টি আমি এই আবহাওয়ার ব্যাপারে একটু পরে বলি, আগে বলি যে আপনারা জানেন যে মিনেসোটায় 2 জন আমেরিকান নাগরিকের মৃত্যুর পর সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে, এমনকি রিপাবলিকানদের মধ্যেও ক্ষোভ এবং উদ্বেগের সঞ্চার হয়েছে, এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্য আইসের সর্বশেষ যে অভিযান এবং তাদের অভিযানের ফলে যে 2 জন আমেরিকান নাগরিকের মৃত্যু ঘটেছে তা নিয়ে সোচ্চার হয়েছেন। এবং ডেমোক্রেটরা অবশ্য তারা রিপাবলিকানদের ফাঁদে ফেলে আবার একটি পার্শিয়াল শাটডাউন, অর্থাৎ আগামী 31শে জানুয়ারির মধ্যে যদি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সহ আরো বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ফান্ডিং বিল পাস করা সম্ভব না হয়, তাহলে আবার যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট শাটডাউনের মধ্যে পড়বে, শাটডাউনের কবলে পতিত হবে। এবং সেই বিষয়টা নিয়ে আজকে সিনেটর চাক শুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রিপাবলিকানদের যে বিলটি হাউসে পাস করিয়ে এনেছে এবং সিনেটও তারা উত্থাপন করেছে, সেই বিল থেকে যদি হোমল্যান্ড সিকিউরিটির বাজেট বরাদ্দটি সরিয়ে না ফেলা হয়, তারা অন্য কোনো ডিপার্টমেন্টের বিলও পাস হতে দেবে না, এবং এর ফলে শাটডাউন অনিবার্য। কারণ রিপাবলিকানদের দরকার 60টি ভোট। তাদের 53টি সিনেটর আছেন, তার মধ্যে একজন সিনেটর ইতিমধ্যেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, সিনেটর র্যান্ড পল, যে তিনি কোনোভাবেই ডিফেন্স ডিপার্টমেন্ট অর্থাৎ হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং বিলে সমর্থন দেবেন না। অতএব রিপাবলিকান দরকার 8 জন ডেমোক্রেট সিনেটর, তারা সেটি এই মুহূর্তে পাচ্ছেন না। অতএব যদি সিনেটর শুমারের কথা মতো রিপাবলিকানরা সেই ফান্ডিং বিল প্রত্যাহার করে না নেন, তাহলে শাটডাউন 1 ফেব্রুয়ারি থেকে অনেকটা অনিবার্য। যাক, এই বিষয়ে আরেকটু বলি, সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আজ তীব্র সমালোচনা করেছেন এবং উদ্বেগও প্রকাশ করেছেন 37 বছর বয়স্ক একজন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যিনি নার্সের পরিচর্যার দায়িত্ব পালন করতেন, সেই অ্যালেক্স প্রিটির মৃত্যুকে, বিশেষ করে তিনি সেটাকে হত্যাকাণ্ডকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং উদ্বেগজনক এই ভাষায় ব্যাখ্যা করে তিনি বলেছেন যে মিনিয়াপলিসের যে ঘটনাটি ঘটেছে সেটা হার্ট ব্রেকিং ট্র্যাজেডি, অর্থাৎ হৃদয় জুড়ে আঘাত পাওয়ার মতো একটি ঘটনা, শোকাবহ ঘটনা, এবং এটি আমেরিকানদের জন্য একটি জেগে ওঠার কল ও ওয়েক আপ কল।
তিনি সেটি বলেছেন এবং তিনি বলেছেন যে ট্রাম্প বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যে এবং ট্রাম্প প্রশাসন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এটিই প্রতীয়মান হচ্ছে যে তারা এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতিকে আরো উস্কিয়ে দিতে চান এবং এতেই জনসাধারণের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যদিও বলা হচ্ছে মিনেসোটায় নিরাপত্তা বিধানের জন্য এই আইস কর্তৃপক্ষ পাঠানো হয়েছে, আইসের সৈন্য মিশন কাস্টম এনফোর্সমেন্ট অফিসারদের এবং কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল অফিসারদের সেখানে পাঠানো হয়েছে। তবে এর ফলে মিনেসোটাবাসী কোনোভাবেই নিরাপত্তা বোধ করছে না, বরং তারা আরো অসহায় হিসাবে প্রতীয়মান হচ্ছে এই আইস বাহিনী এবং ফেডারেল সরকারের প্রেরিত বাহিনীর সামনে। সে কথাটি আজকে সেটি বলেছেন এবং তিনি এটাও বলেছেন বারাক ওবামা যে ট্রাম্প প্রশাসন বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই অ্যালেক্স পিটি হত্যাকাণ্ডের ব্যাপারে যে ধরনের বক্তব্য দেওয়া আছে তার সাথে ভিডিও চিত্রতে যে সত্যটি ফুটে উঠছে তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় যেটা একটু আগে আপনাদের বলেছিলাম যে রিপাবলিকানদের শিবিরও উদ্বেগ এবং ক্ষোভের সঞ্চার রয়েছে। আজকে হাউস অর্থাৎ যুক্তরাষ্ট্র কংগ্রেসের যিনি হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কংগ্রেস সদস্য অ্যান্ড্রু গাবারিনো তিনি আজকে ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসের কর্মকর্তাদের কাছ থেকে এই ঘটনা অ্যালেক্স পেটির হত্যাকাণ্ডের সম্পূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন এবং তিনি এটি বলেছেন যে আমার একজন কংগ্রেস সদস্য এবং হাউস কমিটির চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমেরিকানদের নিরাপদে রাখার ব্যাপারে সর্বোচ্চভাবে ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জন্য আরো কয়েকজন রিপাবলিকান কংগ্রেস সদস্য, সিনেটর যাদের কথা একটু আগে আমি বলেছি, তাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান মাইকেল ম্যাককল টেক্সাসের কংগ্রেস সদস্য, সিনেটর থম টিলিস তিনি নর্থ ক্যারোলাইনার সিনেটর নির্বাচিত, বিল ক্যাসিডি লুইজিয়ানার যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমালোচক এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে প্রাইমারিতে অপর একজন প্রতিদ্বন্দ্বীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সেই সিনেটর বিল ক্যাসিডি লুইজিয়ানা সিনেটর, সিনেটর সুজান কলিন্স মেইন থেকে নির্বাচিত এবং সিনেটর লিজা মার্কোস্কি যিনি আলাস্কা থেকে নির্বাচিত সিনেটর, সবাই মিনেসোটায় আইসের অভিযানের এবং এই অ্যালেক্স পেটির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে এর সাথে সাথে সংযুক্ত হয়েছেন আরো কয়েকজন রিপাবলিকান সদস্য, রিপাবলিকান গভর্নরের যারা ইতিমধ্যে সমালোচনা করেছেন, তাদের সাথে সুর মিলিয়েছেন এই রিপাবলিকান দলীয় সিনেটররা। এবং আরেকটি বিষয় যেটা রিপাবলিকান দলের সিনেটর বিল ক্যাসিডি আজকে এই মিনিয়াপলিসের হত্যাকাণ্ড সম্পর্কে আইস কর্তৃক একজন যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যালেক্স পেটির হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন এর ফলে ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ব্যাপারে মানুষের যে বিশ্বাসযোগ্যতা, আস্থা সেটি অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। আজকে একজন ফেডারেল বিচারক ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং বর্ডার পেট্রোলকে নির্দেশ দিয়েছেন যে অ্যালেক্স পিটির হত্যাকাণ্ড মিনেসোটাতে সমস্ত সাক্ষী, সাবুত, আলামত তারা যারা সংরক্ষণ করেন এটি যেন তারা ধ্বংস না করে ফেলেন। ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট জাজ এরিক টস্টার আজকে সাময়িকভাবে সেই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে যাতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা যাতে এই অ্যালেক্স পেটির হত্যাকাণ্ড এবং কোন পরিস্থিতিতে আইস কর্তৃপক্ষ এবং কাস্টমস বর্ডার পেট্রোল এতটা শক্তি প্রয়োগ করেছেন সেই সম্পর্কিত সকল আলামত এবং সাক্ষী সাবুত যেন সংরক্ষণ করা হয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে সিনেটর গভর্নর টিম ওয়ালস মিনেসোটার গভর্নর তিনি সরকার বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটির যিনি দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি ক্রিস্টি নোইম যে আত্মরক্ষার্থে আইস কর্তৃপক্ষের অফিসার তাই সেই অ্যালেক্স পেটিকে গুলিবর্ষণ করেছেন যে বক্তব্য দিয়েছেন সেটিকে ননসেন্স এবং পরবর্তীতে ভিডিওর মাধ্যমে যা পাওয়া গিয়েছে তার সাথে কোনো মিল নেই সেই কথাও গভর্নর টিম ওয়ালস আজকে বলেছেন
এবং সেই ব্যক্তির হাতে, আলেক্স পিটির হাতে কোনো বন্দুকই ছিল না, তার হাতে ছিল একটি সেলফোন, এবং সেই সেলফোনকেই বন্দুক মনে করে কাস্টম ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের কর্ম দায়িত্বপ্রাপ্তরা তাকে গুলিবর্ষণ করেছেন, এবং তাতে তিনি তাৎক্ষণিকভাবেই মৃত্যুবরণ করেছেন। আলেক্স পিটি, যিনি মিনেসোটার ভেটারেন হসপিটালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একজন নার্স হিসাবে দায়িত্ব পালন করছিলেন। একটু আগে যেটি সিনেট রিপাবলিকানদের কথা, ডেমোক্রেটদের কথা, চাকসুমারের কথা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, যে তিনি ঘোষণাই দিয়েছেন যে সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস থেকে যে বিলটি পাস হয়েছে হোমল্যান্ড সিকিউরিটির বরাদ্দের ব্যাপারে প্রায় $10 বিলিয়ন, সেটি যদি সরিয়ে না ফেলা হয় সিনেট বিল থেকে, তাহলে কোনোভাবেই সিনেটে এই বিল পাস হবে না, এবং শাটডাউন অবশ্যম্ভাবী হিসাবে দেখা দিচ্ছে এই মুহূর্তে, কারণ রিপাবলিকানদের হাতে প্রয়োজনীয় 60 জন সিনেটরের সমর্থন এই মুহূর্তে নেই। 52 জন রয়েছেন। একজন রিপাবলিকান সদস্য সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোবার, সিনেটর র্যান্ড পল, তিনি কোনোভাবেই ডিফেন্স ফান্ডিং বিলে সমর্থন দিবেন না। যাক, এই বিষয়ে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই হচ্ছে, এবার আসি তুষার ঝড়ের ব্যাপারে। যুক্তরাষ্ট্রের প্রায় সমগ্র যুক্তরাষ্ট্রের 26টি স্টেটের বাসিন্দারা এই তুষার ঝড়, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তুষার ঝড়ের শিকারে পরিণত হয়েছেন, এবং সর্বশেষ যে হিসাবটি আমরা দেখতে পাচ্ছি, তারা দেখা যাচ্ছে সমগ্র 26টি স্টেট জুড়ে 8 লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আজ দিন অতিবাহিত করছেন, এবং ইতিমধ্যেই প্রায় 11,000 ফ্লাইট বাতিল করা হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে 26টি স্টেটে, এবং এর মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। আজকে যে সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ তুষারপাত জমা পড়ছে, তাতে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল পার্কে বিকেল 5টার সময় 8.8 ইঞ্চি জমা হওয়ার তথ্য পাওয়া গিয়েছে সেন্ট্রাল পার্কে, এবং এটি এর জানুয়ারি মাসের 28 এবং 29, 2022 সালে 8.3 ইঞ্চি তুষারপাত জমা হয়েছিল। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ জমা হয়েছে 8.8 ইঞ্চি। এর আগে রেকর্ড ছিল 2021 সালে, সেখানেও জমা পড়েছিল প্রায় 1 ফুটের মতো স্নো, জানুয়ারি 31 থেকে ফেব্রুয়ারি 3 সপ্তাহের মধ্যে, সেটি 17.4 ইঞ্চি তুষারপাত জমা পড়েছিল নিউ ইয়র্ক সিটিতে সেই 4 দিনে। এবং জানুয়ারি মাসে সাধারণত সেন্ট্রাল পার্কে গড় পর্যায়ে প্রতি বছরই 8.8 ইঞ্চি তুষারপাত জমে থাকে। আজকে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বিকাল 5টায় জেএফকে এয়ারপোর্ট নিউ ইয়র্ক সিটিতে 8.3 ইঞ্চি, লাগোরি এয়ারপোর্টে 9 ইঞ্চি, এবং নিউ জার্সি নিউ ইয়র্ক এয়ারপোর্টে 9.8 ইঞ্চি তুষারপাত জমা পড়ার তথ্য পাওয়া গিয়েছে। তবে কানেকটিকাটের ব্রিজপোর্টে জমা পড়েছে 13 ইঞ্চি তুষারপাত বিকেল 5টা পর্যন্ত, এবং লং আইল্যান্ডের আইসলিপে 11.2 ইঞ্চি তুষারপাত জমা পড়েছে বলে সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে জানা গিয়েছে। 11,000 ফ্লাইট বাতিলের কথা বলেছি একটু আগে, এবং কোভিড সংকটের সময় এত বেশি ফ্লাইট আর কোনো সময় বাতিল করা হয়নি। এবং লাগোরি এয়ারপোর্ট আগামীকাল সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখবে। তবে কেনেডি এয়ারপোর্টে কিছু আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করছে, সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির কেনেডি, লাগোরিয়া এবং নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে ইতিমধ্যেই, আর রিস্কেডিউলও করা হয়েছে। যারা এই সমস্ত ফ্লাইটের যাত্রী ছিলেন, তারা যেন নিকট তাদের নির্দিষ্ট এয়ারলাইন গুলোর সাথে যোগাযোগ করেন যে তাদের ফ্লাইট গুলো আছে কিনা। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল রিমোটে নিয়ে যাওয়া হয়েছে, যেটি গতকালই আপনাদের জানিয়েছিলাম। মেয়র মামদানি ঘোষণা করেছেন যে স্কুল ভবনগুলো বন্ধ থাকবে তুষারপাত জমে যাওয়ার কারণে ব্যাপক পরিমাণ, এবং অনেক স্কুলের দরজা খোলাই সম্ভব হচ্ছে না। তো ফলে স্কুল ভবনগুলো বন্ধ থাকবে, তবে ছাত্রদের রিমোটের মাধ্যমে
ক্লাসে যোগ দিতে হবে এই নির্দেশনা দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে বাস আগামীকাল সোমবার স্বাভাবিক অবস্থার মতোই চলাচল করার চেষ্টা রাখা হবে এমটি এর কর্তৃপক্ষ পক্ষ থেকে। তারা বলেছেন যাতে যাত্রীরা নির্বিঘ্নে কাজে যেতে পারেন সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন যে সাবওয়ে সার্ভিসকে সাপ্তাহিক কাজের শুরুর দিনে গড়পড়তায় যেভাবে সার্ভিস প্রদান করা সম্ভব হয় সেই পর্যায়ে রাখার জন্য। তবে মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম হতেও পারে আবহাওয়ার কারণে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে তবে যাদের একেবারে প্রয়োজন নেই ঘর থেকে বের হবার তাদের বাড়ি থেকে বাড়ি থেকে বের হওয়ার জন্য বারণ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে 6 জনের মৃত্যু ঘটেছে এই তুষারপাতের বিশেষ করে প্রচন্ড শীতের কারণে এবং পুলিশ এই নিয়ে তদন্ত অভিযান অব্যাহত রেখেছে। শেষ করছি যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত খ্যাতনামা অভিনেত্রী শ্যারন স্টোন আজকে বলেছেন যে 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 প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা সমর্থন করেন তারা অশিক্ষিত আমেরিকান। এটি বেশ কর্কশ এবং খুবই আমি মনে করি যে খুবই একটি বেশ কঠোর একটি মন্তব্য। শ্যারন স্টোন বিখ্যাত অভিনেত্রী যুক্তরাষ্ট্রে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সম্পর্কে এই কথা বলেছে। আমি জানি না ইব্রাহিম চৌধুরী খোকন এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন কিনা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। শ্যারন স্টোনকে বললেন আপনি কি বেসিক ইনস্ট্যান্ট দেখেছিলেন? দেখেছিল। তাই ঠিক আছে, এই জন্য আমার মনে আছে শ্যারন স্টোনের কথা। মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সম্পর্কে এত কড়া মন্তব্য কোনো অভিনেত্রী করেনি। ট্রাম্পকে সমর্থন করে তারা সবাই অশিক্ষিত। ওনার নিজেরও বুদ্ধির একটা শ্যারন স্টোনের বুদ্ধিমত্তার আমি মানে প্রশংসা করতে পারলাম না, কারণ উনার আগে বহুত আগে আমাদের হাসান ফেরদৌস ভাই অন্তত 2 বছর আগে থেকে এই কথা বলে আসছেন। তো যে কথা হাসান ফেরদৌস ভাই বলতে পারলেন 2 বছর আগে, এটা ধরা পড়তে উনার লাগবে আরো 2 বছর। তো উনার আইকিউ লেভেল নিয়ে অনেকে প্রশ্ন তুলবে। এটা আপনি কোন মতলবে বলছেন, কোন মতলবে হঠাৎ করে আপনি একদিক থেকে অন্যদিকে যাচ্ছেন এটা আমি জানি না। আমরা মতলব তো যে কথা আমাদের হাসান ফেরদৌস ভাই 2 বছর আগে বলতে পারলো, এখানে আজকে উনি কথা ধরে বলা আগে বললো না কেন? শ্যারন স্টোন বলছেন তাতে অসুবিধা কি? আপনি মানে উনাকে নিয়ে আমি তো আমার অসুবিধার কথা বলতেছি না, আমি উনার জন্য আমি সরি ফিল করতেছি। এদের এই আইকিউ নিয়ে আমেরিকা থাকে, মানে যে কথা আমাদের হাসান ফেরদৌস ভাই 2 বছর আগে বলতে পারলো, অনেক বেশি এইটাই আমি সেলিব্রেট করতে চাই। শ্যারন স্টোন অভিনেত্রী হিসাবে বিখ্যাত, হাসান ফেরদৌস ভাই লেখক সাংবাদিক হিসাবে বিখ্যাত। একটা কথা আছে, what Bangladeshi thinks the rest of the world will think tomorrow. তো যেটা হাসান ভাই 2 বছর আগে চিন্তা করছে আজকে এটা চিন্তা করছে, দ্যাটস ফাইন। এটাই তো চিন্তা তো করছে, রাইট? এখন আপনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতেছেন। আমি ধামাও দিতেছি না, মানে ধামাও দ্বারা চাপাও দেওয়া যাবে না। প্রচন্ড ঠান্ডা এবং একজন দর্শক বলছেন যে তার মুখের ঠোঁট ছাড়া আর শরীরের প্রত্যেকটা অঙ্গ মনে হচ্ছে জমে গেছে, মানে নড়তেছে না কোনো অঙ্গ। এই একটু আগে কমেন্ট করছেন একজন, দেখতে পাচ্ছি, মানে ঠান্ডার ভয়াবহতা বলতে গিয়ে তিনি বলছেন আর কি। এখন সবরে জমাইয়া আপনি বসে থাকলে তো হবে না, আপনি নড়াচড়া করতে হবে, এটা একটা বেসিক জিনিস, নাইলে আরো জমে যাবে। যাই হোক, ডক্টর মুজিবুর রহমান মজুমদারের কাছে যাই একটু। মুজিবুর রহমান মজুমদার ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে প্রচণ্ড মানে বিরূপ আবহাওয়া, ঠান্ডা, আপনার তুষারপাত, ঘরে থাকতে হবে অনেকে, এবং এই পুরো সপ্তাহ 20 ডিগ্রির উপরে আপনার টেম্পারেচার উঠবে না, এই অবস্থায় আমাদেরকে সচল এবং নিজেদেরকে সুস্থ রাখবো কিভাবে? কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো সবাইকে জানতে হবে। আপনি একটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন আমাকে। আমরা যারা বাংলাদেশে এখানে থাকি, আমরা ওইভাবে ঠান্ডার সাথে অ্যাকাস্টম না। তা আমাদের কিছু জিনিস জানা উচিত যে কি কি হতে পারে এবং কি কি প্রিকশন নেওয়া উচিত। প্রথমত হলো বাইরের টেম্পারেচার লেস দেন 0 ডিগ্রি, এটাকে আমরা বলি হাইপোথার্মিয়া। তো হাইপোথার্মিয়াতে যদি আপনি এক্সপোজ থাকেন কিছুক্ষণ, আপনার শরীরে আমাদের কিন্তু আমরা যে বডি, আমাদের শরীরের ভিতরে মেটাবলিজমের থ্রুতে বডি তাপ উৎপাদন করে, এই জন্য আমাদের শরীর গরম থাকে। আমাদের ইউজুয়াল শরীরের টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আপনি যদি বাইরে ঠান্ডার সাথে এক্সপোজ হয়ে যান, আপনার
যেই পরিমাণে আপনার বডি টেম্পারেচার তৈরি করতেছে বডিকে ওয়ার্ম রাখার জন্য, সেটা শেয়ার করতে পারে না। এটা ওভারওয়েলম হয়ে যায়, যেহেতু বাইরের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা পারপারসিক টেম্পারেচার যেটা, সে এতটাই লো, আপনার বডি খুব তাড়াতাড়ি আমাদের এই টেম্পারেচারটা রিলিজ করে দেয়। তার ফলে বডি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবং যখন ঠান্ডা হয়ে যায়, যদি কারো টেম্পারেচার আপনার 33 ডিগ্রি নিচে এসে পড়ে, আমরা বলি হাইপোথার্মিয়া। এবং হাইপোথার্মিয়া ক্যান কজ শক। প্রথম দিকে একটু ইয়ে হবে, ডিসওরিয়েন্টেশন হবে, স্লার্ড স্পিচ হবে, উইক ফিল করতে পারে, কনফিউশন করতে পারে, এবং এগুলো একটা আর্লি সাইন অফ পেশেন্ট গেটিং হাইপোথার্মিক কমা। তো এটাতে মানুষ মারা যায়। এটা হলো একটা হাইপোথার্মিয়া। দ্বিতীয়ত আপনার এবং এটা একটা সিরিয়াস ইস্যু এই দেশে। আমরা যারা হসপিটালে কাজ করি, ক্রিটিক্যাল কেয়ারে, এই সময়ের দিকে আমরা প্রায় এই ধরনের পেশেন্ট পাই। কোনো কারণে হয়তো তারা এক্সপোজ হয়ে গেছে, কোনো কারণে হয়তো তারা বাসায় হিট নেই, অথবা কোনো কারণে তারা জানলা বন্ধ করতে পারেনি, হোয়াট এভার রিজন, তাদের বাসাটা, অথবা এই দেশে অনেক অ্যালকোহলিক আছে বা অনেক হোমলেস আছে যারা বা ড্রাগ এডিক্ট আছে, যারা যখন এগুলোর ইনফ্লুয়েন্সে থাকে, দে ক্যানট মেক দ্য রাইট ডিসিশন, তাদের র্যাশনাল ডিসিশন নিতে পারে না, তাদের কি করা উচিত ঠান্ডায় সেটা করতে পারে না। তার ফলে হয় কি, যে তারা বাইরের এনভায়রনমেন্টের সাথে এই ঠান্ডায় পড়ে যায়, এবং ওরা হাইপোথার্মিয়াতে যে হাইপোথার্মিক শকে যে মারা যায়। তো এটা হলো একটা মারাত্মক একটা প্রবলেম উইথ আপনার হাইপোথার্মিয়ার সাথে আবার হতে পারে ফ্রস্ট বাইট। ধরেন আপনার যে অঙ্গগুলো এক্সপোজ ঠান্ডার সাথে, সেখানে আপনার ঠান্ডা কিছুক্ষণ থাকলে, আপনি সার্টেন সময় পর্যন্ত বাইরে রাখেন এই অঙ্গগুলোকে বাইরে, তখন এখানে ফ্রস্ট বাইট হয়। প্রথম দিকে আপনার নামনেস ফিল করতে পারেন, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন এটা সাদা হয়ে যাচ্ছে, একদম ফ্যাকাশ হয়ে যাচ্ছে। পরে দেখা যায় এখান থেকে সেন্সেশন চলে যায়, ফিলও করতে পারতেছেন না কি হচ্ছে। এবং এটা হলো যে কিছুক্ষণের মধ্যে ব্লাড সার্কুলেশনে চলে যায়, এবং এখানে আমরা বলি কি, মানে ব্লাড সার্কুলেশন থাকে না, না হলে আপনি এখানে সেলগুলো মরে যায়, টিস্যুগুলো মরে যায় এবং কালো হয়ে যায়। এগুলো ফ্রস্ট বাইট বলি আমরা। তো এটা একটা মারাত্মক প্রবলেম। এটাতে যদি আমরা ট্রিট করে টেম্পারেচার গরম করে যদি আমরা দেখি যে সার্কুলেশন না আসে, আলটিমেটলি ওই অঙ্গগুলোকে অ্যাম্পুটেট করে দিতে হয়, কেটে ফেলে দিতে হয়। তো ফ্রস্ট বাইট ইজ আনাদার সিরিয়াস প্রবলেম এই ঠান্ডার সময়। আরেকটা কমন যেই প্রবলেমটা হয়, এটা আমাদের বাংলাদেশের সবাইকে জানতে হবে। এক নম্বর হলো, ওই কথাটা বলার আগে আমি একটা কথা বলি, যে ছোট বাচ্চারা এবং বয়স্করা মোর ভালনারেবল টু হিট, টু কোল্ড টেম্পারেচার, কারণ তাদের বডি টেম্পারেচার অনেক তাড়াতাড়ি বাইরে ডিসিপেট করে দেয়, মানে চলে যায়, কারণ তাদের স্কিনের নিচে সেই রকম ফ্যাটের লেয়ার থাকে না। আপনি জানেন বয়স হলে চামড়া আস্তে আস্তে কুচকিয়ে আসে, ইয়ে হয়ে যায়। তাহলে ওই যে কুশনটা যেটা একটা ইয়াং একটা লোকের থাকে, এই কুশনটা বয়স্কদের এবং বাচ্চাদের কম থাকে। তার ফলে কি তারা ঠান্ডা এফেক্ট বেশি হয়, হাইপোথার্মিয়া তাদের বেশি হয়। এই জন্য এই দেশে দেখবেন বাচ্চাদের অথবা বড়দের, বুড়াদের এই শীতের সময়, এই সময়ের দিকে হাইপোথার্মিয়া কমাতে হসপিটালে ভর্তি হয় অনেক বাচ্চা। আচ্ছা, এখন যে কথাটা মোর ইম্পর্টেন্ট সবাই জানা উচিত, এবং যারা বিশেষ করে যারা ইয়াং অ্যাক্টিভ লোক, আমাদের প্রত্যেকেরই কম বেশি বরফ পরিষ্কার করতে হবে ঘরের সামনে। এইটাতে দেখা যায় যে এই বরফ পরিষ্কার করতে যে অনেকের হার্ট অ্যাটাক হয়। কেন হার্ট অ্যাটাক হয়? এই ঠান্ডাতে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, আপনার ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করবে, সংকুচিত করে যায়। আপনার যেহেতু স্কিনের টেম্পারেচারটা কম, আপনার স্কিনের ব্লাড ভেসেলগুলো শ্রিঙ্ক করে যায়, এবং হার্টেও ব্লাড ভেসেলগুলো শ্রিঙ্ক করে, এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। তাতে আপনি যখন সচরাচর আপনি এক্সারসাইজ করেন না, কিন্তু হঠাৎ করে আপনি এখন আপনার ড্রাইভওয়ে ক্লিন করতে গেলেন, অথবা সাইড ওয়াক ক্লিন করতে গেলেন, সবল করতে গেলেন, তাতে হবে কি যে হঠাৎ এক্সারশন হবে। এক্সারশন হলে, আর যেহেতু আপনার অলরেডি ব্লাড প্রেশার বেড়ে গেছে, অলরেডি ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করছে ঠান্ডাতে, তার ফলে হচ্ছে কি যে আপনি ওটির উপরে যখন এক্সারসাইজ করতে যাচ্ছেন বা বরফ সাবল করতে যাচ্ছেন, তখন আপনার হার্ট অ্যাটাক হওয়ার খুব চান্স বেশি থাকে। এবং দেখা গেছে এই সময়ের দিকে নাম্বার অফ হার্ট অ্যাটাক বেড়ে যায়। তো এই জন্য যারা সকল করবেন, তারা কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমি দিব। এক নম্বর হলো মাল্টিপল লেয়ার পরে যাবেন বাইরে। 2 নম্বর হলো আপনি একটু ঘন ঘন রেস্ট নেবেন, ইন বিটুইন ঘন ঘন রেস্ট নেবেন, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন।
আর তৃতীয় হলো বরফগুলো উঠিয়ে ফেলবেন না, বরফগুলো সরাবেন, পুশ করবেন। যখন আপনি উঠিয়ে দূরে ফেলতে চাবেন, চেষ্টা করবেন, তখন এটা আরো প্রেশার পাবেন, এটা ওয়েট লিফটিং এর মতো হয়ে যাবে সাডেনলি, এবং তাতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যেটা আপনাকে করতে হবে, এটাকে পুশ করতে হবে, পুশ করে সাইডে করবেন, যাতে করে ওই এক্সারশনটা না হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা বুঝা যে কি করে পরিষ্কার করতে হবে। আর ঘন ঘন যেহেতু অভ্যস্ত না আপনি, কিছুক্ষণ পর পর রেস্ট নিয়ে আবার করতে পারেন। হ্যাঁ, কিন্তু মেক শিওর করবেন যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট নিচ্ছেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো, অনেকেই ধরেন গাড়ির মধ্যে গরম করে বা গ্যারাজে গাড়ি অন করে বসে আছেন ঠান্ডার জন্য, অথবা ঘরের ভিতরে আপনার ওভেন জ্বালিয়ে রাখছেন, অথবা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখছেন। এগুলোতে, অথবা আপনার যদি হিটিং সিস্টেমের মধ্যে যদি লিক থেকে কার্বন মনোক্সাইড লিক, এগুলো সবগুলোতেই কার্বন মনোক্সাইড হয় সিক্রেট। এবং কার্বন মনোক্সাইড এমন একটা গ্যাস যেটা আপনি স্মেলও পাবেন না এবং দেখতে পাবেন না পয়জন কি না হচ্ছে কিনা, কিন্তু আপনার ঘর স্পেশালি শীতের সময় যেহেতু সমস্ত জানলা দরজা সবকিছু বন্ধ থাকে, তার ফলে হচ্ছে কি এটা অ্যাকুমুলেট করে যায় কার্বন মনোক্সাইড, এবং কার্বন মনোক্সাইড অ্যাকুমুলেট করে গেলে আপনার এই মারা যাওয়ার চান্স অনেক বেড়ে যায়, কারণ এটাতে কনফিউশন হয় এবং পিপল ডাই ফ্রম দিস। তো এই জন্য প্রত্যেক ঘরেই চেষ্টা করবেন কার্বন মনোক্সাইডের ডিটেক্টর লাগাবার জন্য। হ্যাঁ, আর কখনোই শীতের সময় কেরোসিনের চুলা বা গ্যাসের চুলা অন করে রেখেন না, অথবা জেনারেটর ঘরের ভিতরে রেখে জেনারেটর অন করে, এগুলো কিন্তু কার্বন মনোক্সাইড করে, এলিমিনেট করে এগুলো। তো এগুলোর কারণে আপনার দেখা যাবে, আপনি শুনছেন অনেক সময় যে গাড়ির ভিতরে মরে পড়ে আছে বা বাসার মধ্যে মরে পড়ে আছে, যেহেতু কিভাবে আসলে কার্বন মনোক্সাইড ডিটেক্টর ছিল না, কার্বন মনোক্সাইড অ্যাকুমুলেট হয়ে গেছে এবং এই কারণে মারা গেছে। অ্যান্ড ফাইনালি যেটা হয়, ঠান্ডাতে আমাদের বডি টেম্পারেচার, যেভাবে আমরা একটা জার্ম ভাইরাসের সাথে ফাইট করতে পারি, যখন এই ঠান্ডা বাতাসটা ওই টেম্পারেচারে ডিফারেন্ট হয়ে যায়, এই একইভাবে এই ভাইরাসগুলো তখন ওইভাবে আমরা অত শক্তিশালীভাবে তাদের রেজিস্ট করতে পারি না, বিশেষ করে আরএসভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই কারণে শীতের সময় দেখা যায় যে বেশি লোকের এই ভাইরাস হয়, ইনফেকশন হয়, এবং ভাইরাস থেকে নিউমোনিয়া থেকে শুরু করে রেসপিরেটরি ফেলিওর থেকে শুরু করে অনেক সিরিয়াস কন্ডিশন হয়। তো ওভারঅল বুঝতে হবে যে যারা সুস্থ আছেন তাদের কিভাবে চলতে হবে, এবং যারা অসুস্থ আছেন, যাদের নানা ধরনের ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, রেনাল ফেলিওর আছে, ক্যান্সার আছে, অন্যান্য ডিজিজ আছে, তারা মোর ভালনারেবল এই ধরনের ওয়েদারের সময়। তাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং চেষ্টা করবেন উলেন গ্লাভস পরতে, উলেন সক্স পরতে এই সময়, মাল্টিপল লেয়ার নিয়ে বেড়ে। যদি একান্ত যদি আপনাকে বাইরে কাজ করতে বা বাইরে যেতে হয়, একান্ত যদি করতে হয়, তাহলে মাল্টিপল লেয়ার নিয়ে আপনাকে বেড়ে যেতে, পুরো প্রোটেকশনে যেতে হবে, এবং যতটা সম্ভব ঠান্ডার এক্সপোজার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। তাছাড়া অন্যান্য হ্যাজার্ড তো আছে, আপনি ট্রাফিকে গেলে, গাড়ি নিয়ে চালাতে গেলে এই বরফের মধ্যে অন্যান্য হ্যাজার্ড আছে, ওইটাতে আমি না গেলাম, ওগুলো হলো আদার হ্যাজার্ড। বাট মেডিকেল যে সাইডটা আপনি জানতে চেয়েছেন, সেটা আমি জানালাম আপনাদের সবাই, আপনার দর্শকের কে সাবধান করার জন্য। আবারও ফাইনালি শেষ করার আগে আবারও মনে করে দিব যে এই হার্ট অ্যাটাক খুব বেশি হয়, এবং দেখা গেছে ম্যান, মিডল এজ, যাদের আন্ডারলাইং হাই ব্লাড প্রেশার আছে এবং অন্যান্য সমস্যা আছে, বিশেষ করে তাদের, বা স্মোকার, এই বরফ ক্লিন করতে যে হার্ট অ্যাটাক হয়। যখন একটু খারাপ ফিল করবেন, যদি এরকম হয়, সিমটম যদি হয়, যদি ফিল করেন চেস্ট পেন হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা ডিজি ফিল করতেছেন, ডু নট ওয়েট, কল 911। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মজিবুর রহমান মজুমদার, খুবই সুন্দর বললেন আপনি। মানে আরেকটা বিষয় জানতে চাই যে আমরা এই ধরনের ওয়েদার যখন হয়, তখন আমরা সবাই বলি যে বুনা খিচুড়ি, গরুর মাংস, এইরকম উপাদেয় খাবার আমরা খেতে চাই। সো এই ধরনের সিচুয়েশনে, মানে আমরা যারা এখন ধরেন এই পুরো সপ্তাহে হয়তো আমাদের যে মুভমেন্ট খুব লিমিটেড হয়ে যায় বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন। সো এই সময় খাবারের ব্যাপারটা, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? আমার অ্যাডভাইস হলো যে আপনি গরম যাই খাবেন, গরম পানি, গরম চা বা গরম খাওয়াটা গরম খাবেন, কারণ আপনার তো অলরেডি বডিতে ঠান্ডা, বাইরের এনভায়রনমেন্টে ঠান্ডা, তো চেষ্টা করবেন ভিতরটাকে ঠান্ডা না করার জন্য। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা যখন খাই, আমাদের স্টমাক যদি ফুল হয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশন, বডির হার্ট, তখন ব্লাডটা অনেকটা একটা
একটা অংশ অফ দ্য ব্লাড আপনার ডাইজেশনের জন্য পাঠিয়ে দিতে হয়। তা আপনার বডিতে যখন আপনার এই ঠান্ডাতে বডিটা ফাইট করতেছে টু মেনটেইন ব্লাড প্রেশার এন্ড এভরিথিং, সেখানে যদি আপনি টু মাচ এই খিচুড়ি, ভুনা খিচুড়ি এগুলো খেয়ে নেন, একটু প্রবলেম আছে। তো খাবেন, এনজয় করবেন অবশ্যই, কিন্তু অতিরিক্ত করবেন না। হালকা গরম পানি খাবেন এই সময়ের দিকে, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। কারণ আরেকটা জিনিস হয়, মেডিকেলি আমরা এটা বলি আর কি, আপনার হাইপোথার্মিয়াতে ব্লাড গুলো ঠিক হয়ে যায়, হ্যাঁ, মানে ঘন হয়ে যায়। মানে ঘন হয়ে যায়। তো যদি এনাফ পানি না খান, আপনার স্ট্রোকের রিস্ক, হার্ট অ্যাটাকের রিস্ক এগুলো অনেক বেড়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন শীতের মধ্যেও এনাফ হালকা গরম পানি খাওয়ার জন্য, বডিকে হাইড্রেট রাখার জন্য, যাতে করে এই ধরনের সমস্যা না হয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন? হাসান ভাই, এনি কোয়েশ্চেন? থ্যাংক ইউ, অত্যন্ত সুন্দর একটু বক্তৃতা শুনলাম আপনার, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা শুরু করি। হাসান ভাই, আপনাকে দিয়েছি। আমাদের আমাদের মাহবুবুর রশিদ আছেন। মাহবুবুর রশিদ, এমনি কী অবস্থা আপনার? একটু শুনি তো, ওয়েদার কী অবস্থা? আজকে তো বাইরে ছিলেন, কী দেখলেন সেখানে? একটু ওয়েদারের একটা রিপোর্ট আপনি দিয়েছিলেন, এটা একটু দেখি, তারপরে আপনার সাথে একটু কথা হবে, তারপরে যাবো হাসান ভাইয়ের কাছে। রিপোর্টটা একটু দেখি আমরা, যে আজকের বাইরের অবস্থা কী। শরীফের মধ্যে এরকম বৈরী আবহাওয়ার মধ্যে দুই ওয়াক্তের নামাজ একসাথে, যেটাকে আরবিতে বলে জামউ তাকদিম এবং জামউ তাখির, যেমন জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়ার বিধান রয়েছে, আমরা পড়েছি। এবং এই যে মাগরিব আসছে, মাগরিবের নামাজের পরে আমরা এশারের নামাজ একসাথে পড়ে নিব জামউ তাকদিম হিসেবে। তো এর বিধান এটাই সবচেয়ে বেশি বিশুদ্ধ ইসলামিক ভিউ, যে এরকম আবহাওয়ার মধ্যে দুই নামাজকে একসাথে পড়া যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের সহজতার দিকে চিন্তা করতেন। আজকে এরকম স্নো আমরা অনেক বছর পরে দেখলাম। এরকম স্নো পড়ছিল 2014 বা 13-তে, যে সময় ব্লুমবার্গের শেষ সময়টাতে এরকম একটা হ্যাভি স্নো পড়েছিল। দীর্ঘ 10 বছরে এরকম স্নো পড়ে নেই। তবে অধিকাংশ গাড়ি বন্ধ, আসলে সব কিছুই মোটামুটিভাবে বন্ধ। ইয়েলো ক্যাব, গ্রিন ক্যাব, তারপরে এফএইচবি, উবার, লিফট, এই গাড়িগুলি প্রায় 90,000-এর মতো প্রতিদিন গাড়ি চলে, 80 থেকে 90,000 গাড়ি চলে। তো আমি ধারণা করছি ম্যাক্সিমাম গাড়ি বন্ধ। আসলে শহরের মধ্যে যদি কোনো গাড়ি চলে থাকে তাহলে সেটা ম্যানহাটনে চলতে পারে, কিন্তু আউটার বড়তে এটা চালানোটা খুব মুশকিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মামুন রশিদ, আপনি তো আজকে বাইরে ছিলেন, হোয়াট ইজ দ্য সিচুয়েশন, কি দেখলেন? আমি দুপুরের দিকে ব্রুকলিনের কোনি আইল্যান্ড সংশ্লিষ্ট এলাকাতে ছিলাম। সেখানের মধ্যে সকাল থেকে কিন্তু গাড়ি এবং মানুষের চলাচল ছিল সীমিত। তবে মানুষকে দেখা গেছে যে তাদের ঘর বাড়ির আঙ্গিনা পরিষ্কার করতে, তবে মানুষ পরিষ্কার করে কিন্তু আধা ঘন্টা পর দেখা গেছে সেটা আবার স্নোতে ভরে যায় এবং আবার পরিষ্কার করতে হবে। এবং পাশাপাশি সেখানে আমি কিছু লক্ষ্য করলাম যে আপনার অর্থের বিনিময়ে যারা কাজ করে, এ ধরনের লোক শাবল নিয়ে ঘুরতেছে এবং কাজ করতেছে, যেখানে যাচ্ছে বলতেছে যে ভাই কাজ করতে হবে কিনা, কারণ আসলে কি মানে এত বেশি স্নো পড়ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, এই ধরনের লোককে দেখছি। আমার পাশাপাশি আরেকটা জিনিস, গতকাল রাত থেকে লবণের সংকট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরের লবণ নিয়ে কারাকারি চলছিল, এবং সকাল থেকে বিভিন্ন জন বলতেছে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য লবণ, বলতেছে লবণ তো পাচ্ছি না। লবণ না পাওয়ার কারণে এই প্রবলেম গুলো হচ্ছে। পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন সরকারি গাড়িগুলো যখন রাস্তা থেকে বরফগুলা তুষারগুলো পরিষ্কার করছে, ওরা পরিষ্কার করছে, 10-15 মিনিট পর আবার আসতেছে, আবার পরিষ্কার হচ্ছে, যার কারণে ওইখানে চলাচলের গাড়িগুলো রাস্তার মধ্যে অতিরিক্ত তুষারের কারণে বন্ধ হয়ে গেছে। মোটামুটি আজকে আর এই হলো মোটামুটি অবস্থা। তবে মানুষের চলাচল, মানুষের জনজীবন একটা বিপর্যস্ত অবস্থা এটি। হাসান ভাই, আপনার কাছে যাই। হাসান ভাই, আপনি জানেন যে আইসের প্রেসিডেন্ট ট্রাম্পের আইস এবং আইসের যে অপারেশন, মিনেসোটাতে ইতিমধ্যে 2 জনকে হত্যা করেছে আইস, যেটা আমরা এর আগে আইসকে শুধু আমরা অ্যারেস্ট করে ডিপোর্ট করে, কিন্তু আইস মানুষকে গুলি করে মেরে ফেলে, এবং 2 জনই আপনার কোনো আমেরিকান সিটিজেন, হুইচ ইজ
নিউ আমার মনে হয় হিস্ট্রি আইসের ইতিহাস, এবং এটা নিয়ে যে আউটরিচ এবং আপনার প্রতিবাদ বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে আপনার বিমূঢ় হয়েছে এই বিষয়টি দেখে। সো এই যে অবস্থা চলছে এটা কোথায় যাবে এবং আলটিমেটলি হোয়াট ইজ দি, এটার তো একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্য কি এটা এইগুলো করার আপনার? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আশা করি ঠান্ডার মধ্যে ভালো আছেন। এই আলোচনা যাওয়ার আগে আমি একটু বলে নেই, যে কথা উঠেছিল আগে ট্রাম্পের সাপোর্ট ভোটারদের নিয়ে, একটু বুঝিয়ে বলি ব্যাপারটা আমি, কারণ এই তর্কটা তো আপনাদের টিভিতে অনেকবারই উঠেছে এবং অনেকবারই শুনেছি আমরা যে ট্রাম্পের সমর্থকরা নাকি বেশি শিক্ষিত। তো এটা বোঝার উপায়টা কি, ট্রাম্পের সমর্থকরা কারা? বোঝার উপায় হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটা বলে এক্সিট পোল। জি, ভোট দিয়ে আসার সময় এক্সিট পোল করা হয়। আমি এই 2024 সালের এক্সিট পোলের কথা বলি। আমি 2024 সালে এটা হচ্ছে কি ইপসোসের এবং নিউ ইয়র্ক টাইমসের দুটো নিয়ে আমি অ্যাভারেজ করে বলছি। আমি কলেজ 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 শিক্ষিত নয়, মানে নন কলেজিয়েট এমন জি, ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থক হচ্ছে 56%। ট্রাম্পের যত সমর্থক তার মধ্যে 56% হচ্ছে গিয়ে কম লেখাপড়া জানা, কেমন কলেজ লেখাপড়া নেই। 42% হচ্ছে গিয়ে যারা কলেজ শিক্ষিত ট্রাম্পের। এক। 2 নম্বর, গ্রাম শহর সবচেয়ে বেশি ভোট কে দেয় ট্রাম্পকে? অনেকে ভাববেন যে আমরা শহরে থাকি, শহরের লোক বেশি ভোট দেয়, না, বেশি ভোট দেয় গ্রামের লোক। ট্রাম্পের পক্ষে 2024 সালে গ্রামের লোক ভোট দিয়েছিল 60%, 60%। কেমন না, ভুল বললাম আমি, 24 সালে ট্রাম্পের পক্ষে শহরের লোক ভোট দিয়েছে 38%, আর ডেমোক্রেট দিয়েছে 60%। আর গ্রামের লোকরা কি ভোট দিয়েছে? গ্রামের লোকরা ট্রাম্পকে ভোট দিয়েছে 64%, আর হ্যারিসকে মানে ডেমোক্রেটকে 34%। আর একটা ডিভাইড হচ্ছে গিয়ে রেশিয়াল, কালো মানুষ সাদা মানুষ, কারা কাকে কত ভোট দেয়। তো যেহেতু সাদা মানুষের সংখ্যা বেশি, ফলে অটোমেটিক্যালি ধরে নিতে পারে না যে সাদা মানুষ বেশি ভোট দেবে ডোনাল্ড ট্রাম্পকে, তিনি বেশি ভোট পেয়েছেন। আমরা যে রিপোর্টটা দেখতে পাচ্ছি 24 সালের, তা হচ্ছে যে 24 সালে 57% হোয়াইট আমেরিকানরা ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, 42% ভোট দিয়েছে হ্যারিসকে। আর কালোদের মধ্যে 86% ভোট দিয়েছে হ্যারিসকে, 13% ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ছবিটা স্পষ্ট হলো। কি স্পষ্ট হলো? ট্রাম্পকে ভোট দেয় গ্রামের লোক, ট্রাম্পকে ভোট দেয় কম শিক্ষিত মানুষজন, আর ট্রাম্পকে ভোট দেয় সাদা মানুষেরা। আশা করি ছবিটা পরিষ্কার হলো। যারা আজদিন বলতেন যে ট্রাম্পকে লেখাপড়া জানা লোক ভোট দেয়, তাদের ভুলটা ভাঙানোর জন্যই আমি এই তথ্যটা আবারও বললাম। এখন আজকের আলোচনা যাই। আপনি যে কথা বলছেন যে হ্যাঁ, এই 1 সপ্তাহের ব্যবধানে 2 জন মারা গেলেন, দুজনই আমেরিকান সিটিজেন। এর আগের দিন মারা গেছেন একজন ব্রেনি গুডম্যান বলে একজন মহিলা, আর এবার মারা গেছেন অ্যালেক্স পেটি বলে একজন আমেরিকান সিটিজেন, সে তো কায় মেল নার্স, 37 বছর বয়স। প্রথম দাবি হয়েছিল, আমাদের ক্রিস্টি নোম দাবি করেছিলেন যে না, আমাদের হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল ডোমেস্টিক টেররিস্ট, সে একজন হাতে বন্দুক নিয়ে সে গুলি করতে গেছে এবং তার লক্ষ্য ছিল একটা ম্যাসাকার করা। স্টিফেন মিলার বলেছেন যে ম্যাসাকার করার প্ল্যান ছিল তাদের। কিন্তু এখন ভিডিও দেখে আমরা দেখতে পাচ্ছি যে না, তার পেছন পকেটে একটা বন্দুক ছিল। মিনেসোটায় বন্দুক ক্যারি করা বৈধ, এবং তার কাছে বন্দুক ক্যারি করার লাইসেন্সও ছিল। বন্দুকটা বের করার সুযোগ পায়নি, ছিল সেই বন্দুকটা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে, যে আইস এজেন্টরা তার পকেট থেকে বন্দুকটা বের করে নিচ্ছে। বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে যখন বের করছে, ঠিক সেই সময় দেখতে পাচ্ছি আমরা তাকে পরপর 9টি গুলি করা হয়। প্রথমে 4টি, তারপরে 5টি, 9টি গুলি করা হয়। একজন লোকে মরে গেছে, তারপরে তাকে 5টা গুলি করা হয়েছে। এবং এই ঘটনাটা স্বাভাবিকভাবেই প্রবল রকম ক্ষোভের সৃষ্টি করেছে দেশের ভেতরে, দেশের বাইরে। এর আগের দিন আমি বলেছিলাম যে জো রোগান পর্যন্ত বলছেন যে আমরা কোন দেশে বাস করছি, এটা কি জার্মানির গেস্টাপো রেজিম হয়ে গেল, যেখানে আমাদেরকে এইভাবে গুলির মুখে পড়তে হবে, আমাদের পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াতে হবে? আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি।
আরো মজার ব্যাপার হচ্ছে যে যখন দাবি করা হলো যে এটা ইনভেস্টিগেট করা হোক, তখন আমাদেরকে হোয়াইট হাউস থেকে বলা হলো, আমাদের ডিএইচএস এর সেক্রেটারি বললেন যে না, এটা আমরা করব। মানে যেই খুন করবে সেই নিজেকে ইনভেস্টিগেট করবে। তো তার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে টিম ওয়ালস, ইনি মিনিস্টার গভর্নর ডেমোক্রেটিক, বলছে যে না, আমরা তো করবই, এবং আমরা ডিমান্ড করছি যে যাতে করে কোনো প্রমাণপত্র, এভিডেন্স যেন নষ্ট না করা হয়, এবং তারা অলরেডি কোর্ট থেকে সে অর্ডার পেয়েও গেছেন। তো আপনি বললেন যে কেন কেন, তো আমরা জানি এটা আইসের অপারেশন। আইস, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি মূলত ব্লু স্টেটসগুলিতে, আরবান সিটিতে, যেখানে যাকে বলি আমরা স্যাংচুরি সিটি, তাকে তিনি টার্গেট করেছেন এই আইস অপারেশনের জন্যে। মূল লক্ষ্য হচ্ছে যে, অ্যাটলিস্ট মুখে তারা বলছেন যে অবৈধ অভিবাসী এবং যারা ক্রিমিনাল এমন অভিবাসী তাদের প্রায়োরিটি। দেখতে পাচ্ছি এরা কেউই প্রথমত যে মারা গেলেন অবৈধ, তিনি নন ইউএস সিটিজেন, এবং তিনি একজন, তার কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই। তিনি ভেটারানদের সঙ্গে কাজ করেন। এই অ্যালেক্স পেটি হসপিটালে কাজ করতেন অ্যামং ভেটারানস। এবং যদি দেখে থাকেন আপনারা ভিডিওগুলি, দেখবেন যে আপনারা প্রায় 8-10 জন আইস এজেন্ট, যাদের মুখ ঢাকা, তারা প্রায় ঝাঁপিয়ে পড়েছে তার উপরে, মাটিতে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে গুলি করা হচ্ছে। এই দৃশ্য আমরা দেখব আমাদের টেলিভিশনের পর্দায় ঘরে বসে। আমেরিকার রাস্তায় ঘটনা ঘটবে আমরা কেউ আশা করিনি, আমরা কেউ ভাবিনি যে আমেরিকা এমন একটা দেশে পরিণত হবে যে দেশে আপনার আমার হাঁটাটা নিরাপদ নয়। আপনি যেই হন না কেন, আপনি লিগ্যাল ইললিগাল যেই হন না কেন, আপনি হাঁটতে পারবেন না, রাস্তায় আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে গুলি করবে, এটা আমরা আশা করিনি। আপনারা এও দেখেছেন যে 5 বছরের বাচ্চাকে ধরে নিয়ে গেছে, 2 বছরের বাচ্চাকে ধরে নিয়ে গেছে। এইরকম অমানবিক আমেরিকা তো আমরা ভাবিনি, তাই না? এবং তাকে ডিফেন্ড করা এই বলে যে এরা সবাই ডোমেস্টিক টেররিস্ট। ডোমেস্টিক টেররিস্ট হলে কি তাকে গুলি করতে হবে, তাকে গুলি করে মেরে ফেলতে হবে? আপনি দেখেছেন যে হাতে স্প্রে তারা করছে, সবার চোখের সামনে, একদম চোখের কাছে যে স্প্রে করছে। আমার ধারণা যে 30 সালে জার্মানিতেও এই ঘটনা ঘটে নাই, যে ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি। এই রাজনৈতিক ফলটা কি দাঁড়াচ্ছে? আপনারা জানেন যে খুব জরুরি হচ্ছে যে এই মাসের মধ্যে বাজেটের একটা অংশ পাশ করা, যে বাজেটের বরাদ্দ দেওয়া হবে আইসের জন্য। আইসের বরাদ্দ দিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে কংগ্রেসে, কিন্তু সিনেটে হয়নি। আজকে সিনেট থেকে ডেমোক্রেটরা বলেছে তারা এই প্রস্তাব সমর্থন করবে না। 7টা ভোট দরকার পড়বে, ডেমোক্রেটের সমর্থন ছাড়া এই ভোট গৃহীত পাশ হবে না। তার মানে কি দাঁড়াবে, যদি পাশ না হয় তাহলে কিন্তু আবারও পার্শিয়াল শাটডাউন হয়ে যেতে পারে সরকার, গভর্নমেন্ট। এখন আপনি বলছেন যে রাজনৈতিক ফল আউটটা কি? এক, আমার ধারণা যে পুরো আমেরিকার অধিকাংশ মানুষই এটাকে পছন্দ করছে না। আমি যে পেয়েছি, সর্বশেষ জনমত জরিপ পেয়েছি, তা দেখতে পাচ্ছি যে অধিকাংশ, 10 জনের 6 জন, মানে 60% লোক বলছে যে কাজটা ঠিক হচ্ছে না, আইস বাড়াবাড়ি করছে। কেমন? 60% লোক বলছে আইস বাড়াবাড়ি করছে। এবং এই যে 60% লোক এ কথা বলছে, তার যে প্রতিক্রিয়া মিড টার্মে পড়বে না তা কে বলতে পারে? ইটস কোয়াইট লাইকলি এই সমস্ত জিনিসগুলি অ্যাকুমুলেট হচ্ছে, জড়ো হচ্ছে, জমা হচ্ছে। ইকোনমির এই অবস্থা, গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্প সাহেবের বাড়াবাড়ি, আর এখন এই ইমিগ্রেশন নিয়ে যে কাণ্ড দেখছি আমরা, তার ব্যাড টেস্ট আমাদের মুখে থেকে যাবে নভেম্বর পর্যন্ত, এবং তার প্রভাব, তার প্রতিক্রিয়া আমরা দেখব বলেই ভাবা হচ্ছে নির্বাচনী বিশেষজ্ঞদের বিবেচনায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস। ইব্রাহিম যখন আপনার কাছে যাই, যেহেতু আইস নিয়ে আলোচনা হচ্ছে, যে জোহরান মামদানি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি থেকে আইসদেরকে বাইরে রাখতে সম্ভাব্য সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। এক্স্যাক্টলি ওনারা কি খতিয়ে দেখছেন? জি, অনেক ধন্যবাদ। জোহরান মামদানি এবিসি টেলিভিশনকে একটা মানে একটা সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলেছেন। এটা খুবই আশাপ্রদ। তিনি যদিও বলেছেন, তিনি বিস্তারিত বলেন নাই, তার কাছে নাকি অনেকগুলো অপশন আছে, এবং বিশেষত একজন ডেমোক্রেট হিসাবে বুদ্ধিশুদ্ধি তো এমনিতেই বেশি আমরা জানি, তারপরেও তিনি বিপুল ভোটে পাস করেছেন। তো তার মানে লেখাপড়া অশিক্ষিত না, তিনি লেখাপড়া কম জানা মানুষও না। তো তার কাছে বিভিন্ন অপশন আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যখন মিটিং হয়, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের ফোন নাম্বারও রেখেছেন।
মানে ফোন নাম্বার দিয়ে গেছেন যে তুমি আমার ফোন করে কোনো সমস্যা হইলে। তো এখন কিন্তু আইস কিন্তু ইতিমধ্যেই নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়, আমরা কালকেও জানি যে জামাইকা এলাকায় বা অন্যান্য জায়গায় হামলা করতেছে, এবং জোহর মামদানি তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং মানে এগুলা সব কাজে লাগিয়ে একটা উপায় বের করার চেষ্টা করতেছেন। যদিও কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প মানে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যে মানে সেংচুয়ারি সিটি বা সেংচুয়ারি স্টেট, এগুলা এই আইন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন বাতিল করার জন্য, এবং তিনি ডেমোক্রেট স্টেট এবং গভর্নর এবং মেয়রদের কড়া বার্তা দিয়েছেন কি করতে হবে কি করতে হবে না। বাট এর মধ্যে একটা আশার খবর হইলো মানে এই যে নিউ ইয়র্কের ইমিগ্রেন্টরা, বিশেষ করে মানে যাদের নথিপত্র নাই, যারা বিভিন্ন অপরাধ করে মানে এখানে আসেন ফাইট করে, তারা আপাতত একটা ভরসা পাবেন যে একজন মানে ব্যাপক ভোটে নির্বাচিত একজন শিক্ষিত মেয়র, তিনি বলতেছেন তার কাছে বেশ কিছু অপশন আছে, এবং এই অপশনটা কি আমরা আগামীতে দেখতে পাবো, যদিও আজকের মানে মানে বক্তব্যে তিনি বিস্তারিত বলেন নাই আজকের সাক্ষাৎকারে। জি সো গত শুক্রবারে ওনার সাথে আমার দেখা হয়েছিল সিটি হলে। তখন উনি বলছিলেন যে ইউনিভার্সাল যে চাইল্ড কেয়ার, যেটা এই ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, উনি বলছেন যে এভরিবডি হ্যাজ দি রাইট টু ব্রিং দেয়ার চিলড্রেন, এবং এইখানে আইস বা অন্য কেউ যাতে ঢুকতে না পারে এটা এনশিওর করা হবে। এবং উনি বলছেন যে নিউ ইয়র্কারদেরকে ডকুমেন্টেড কে আনডকুমেন্টেড এটা ম্যাটার করে যে নিউ ইয়র্কের বাসিন্দা যে কেউ যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যে সুবিধা নিতে পারবে, এটাও তিনি বলেছেন সেদিন। সো আমার মনে হয় যে আমাদের কমিউনিটির যদি কেউ এরকম থাকেন, তাদের বাচ্চা তিন থেকে বোধহয় 4 বছর, মোস্ট প্রবাবলি 3-4 বছরের বাচ্চাদেরকে ইউনিভার্সাল হেলথ কেয়ার তারা আপনার, এবং উনি বলছেন যে এটা খুবই মানবিক পদক্ষেপ, এটা তিনি বলেছেন, এবং এটা মানে নিউ ইয়র্কে আগে থেকে তারা পেয়ে আসছিলেন, এবং এটা হঠাৎ করে বন্ধ হওয়ার একটা পরিণাম খারাপ হবে। সুতরাং এই হেলথ কেয়ার বলছেন এটা খুবই যে যারাই আবেদন করবেন কাউকে বঞ্চিত করা হবে না, সবার বাচ্চাদেরকে মানে করা হবে, মানে বলা হবে না যে সিট নাই আর জায়গা নাই, তারা জায়গার ব্যবস্থা করবেন, যেখানেই হোক ব্যবস্থা করবেন জায়গার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসান ভাই, আপনার সাথে একটা বিষয় আলোচনা করার কথা ছিল, যে আপনি বলছিলেন যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বেরিয়েছে জামাতকে নিয়ে, এইটা কি রিপোর্টটা কি? রিপোর্টটা হচ্ছে যে ঢাকায় ইউএস এমবেসিতে একদল সাংবাদিকের সঙ্গে আলাপ প্রসঙ্গে মিশনের কর্মকর্তারা বলেছেন যে তারা চান জামাতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব দেখতে। কেমন? জামাতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব তারা দেখতে চান। কথার মানেটা কি? তার মানে হচ্ছে যে জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা বাস্তবতা, এটা তারা স্বীকার করে নিচ্ছে। জামাতকে একসময় ব্যান্ড ছিল বাংলাদেশে, সেই ব্যান্ড তারা জানে, তা সত্ত্বেও তারা এখন মনে করছে যে জামাতের সঙ্গে বন্ধুত্ব করার সম্ভাবনা জেগেছে। এটা 1 নম্বর। 2 নম্বর, তারা মনে করে না যে জামাত ক্ষমতা আসা মানেই বাংলাদেশে ইসলামপন্থী শারিয়া আইনের প্রবর্তন হবে। তারা বলছে শারিয়া আইন প্রবর্তন করা মাত্রই, যদি করার চেষ্টা করা হয়, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ট্যারিফ ইম্পোজ করবে। তার চেয়ে বড় কথা, তাদের বক্তব্য যে বাংলাদেশে শারিয়া আইন প্রচলন করার মতো বাস্তবতা নাই। এদেশে নারীরা কর্মরত, বাংলাদেশে খুব অ্যাক্টিভ সিভিল সোসাইটি আছে। পলিটিক্যালি এটা জামাতের জন্য বা যে কারোর জন্য খুব একটা লাভজনক হবে না। এই পরিপ্রেক্ষিতে তর্কটা শুরু হয়েছে আর কি, যে হঠাৎ কেন মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা খবর প্রকাশ করলো। বলে রাখা ভালো যে এটা একটা গোপন মিটিং ছিল। গোপন মানে এটা প্রকাশ করার মতো রিপোর্ট মিটিং ছিল না, কিন্তু একজন সাংবাদিক পুরো রেকর্ডিংটাই, কনভারসেশন রেকর্ডিংটাই তিনি লিক করেছেন, যেটা কিন্তু বেআইনি, মানে যেটা অনৈতিক আমরা বলবো। যে মিটিংটা আপনার সঙ্গে আমার হচ্ছে ব্যক্তিগতভাবে, এবং বলাই হচ্ছে যে এটা ডিসক্লোজ করবার জন্য নয়, সেখানে আপনি গোপনে রেকর্ড করছেন, তা ডিসক্লোজ করছেন, সুন্দর নয়। এটা আমাদের জন্য আমাদের সাংবাদিকের জন্য মোটি ভালো খবর নয়। কিন্তু এটা খবরটা যে ছাপা হলো, এটা একটা অর্থ বহন করে আমি মনে করি, এবং ছাপা হচ্ছে ওয়াশিংটন পোস্ট পত্রিকায়। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় খবরটা ছাপা হোক। ছাপা না হলে তারা ছাপটা বন্ধ করতে পারত। তারা চায় বললেই খবরটা ছাপা হয়েছে এবং এত প্রচার পেয়েছে। তারা চায় কেন? তারা একটা বার্তা দিচ্ছে বাংলাদেশকে। 2 ধরনের বার্তা দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি 1 নম্বর, ভারত থেকে একটা বার্তা এসছে
স্পষ্ট স্পষ্ট, তা হচ্ছে যে ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, এটা এক। 2 নম্বর, ভারত ধরে নিয়েছে যে ভারতের জন্য লাভজনক হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে জামাতের আমির বলেছেন যে 3 শর্তে তারেক রহমান দেশে ফিরে এসেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব। ফলে এই বার্তাটা ভারত থেকে এসছে বলে ধারণা করা হচ্ছে যে তারা ওয়েলকাম করবে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে। পাশাপাশি আপনারাও দেখেছেন যে ভারত কিন্তু জামাতের সাথে ডায়ালগ শুরু করেছে, আজকের কথা নয়, কিন্তু অনেক আগে থেকেই তারা কথা বলছে। তার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সবাই চায় এই বাংলাদেশ নামক দেশটার সাথে রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকুক। সে কারণেই তারা অপশনটা ওপেন রাখছে। এই ওপেন রাখার পরিপ্রেক্ষিতেই আমরা এখন দেখতে পাচ্ছি ওয়াশিংটন থেকে বলা হচ্ছে, ভাই জামাত, আমি তোমাকে ওয়েলকাম করবো তুমি যদি আমাদের বেসিক প্রিন্সিপালগুলি মেনে চলো। একই কথা বলছে ভারত বিএনপি এবং জামাতকে, যে আমরা এই জাতীয় নির্বাচন হলে, অন্তর্ভুক্তিমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হলে আমরা ওয়েলকাম করব। ইন আদার ওয়ার্ডস, আমি যেটা আবার বলছি, ফিরে যাই, এটা হচ্ছে যে এই ওই ইকুয়েশন থেকে ক্লিয়ারলি আওয়ামী লীগ নামক দানবটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, তারা রাজনীতিতে নেই আজকের বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে। থ্যাংক ইউ। এনি কমেন্ট অন ইট? আমার কমেন্ট আছে, হাসান ভাই ভালোই বলেছেন, এবং জামাতের সাথে যুক্তরাষ্ট্র বা ভারতের এগুলো সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু তারা কোনো বার্গেনিং পয়েন্টে আসতে পারতেছিল না। কিন্তু এখন একটা ধর্তব্যের মধ্যে চলে আসার একটা রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে বিরাজ করতেছে, এবং এটা প্রকাশ্য অবস্থান করে। আপনি জানেন ব্যারিস্টার রাজ্জাক মানে আমেরিকার সাথে জামাতের সম্পর্ক আগে থেকে মেনটেন করতেন। এখন মানে প্লেয়াররা বদলেছেন, এবং তারা গত 8-10 বছরে এটাকে খুব বেশি প্রাতিষ্ঠানিক মানে একটা ব্যবস্থা নিয়ে যেতে পেরেছে, এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামাত এখন একটা শক্তিশালী প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে, যার সাথে যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্য ডায়লগ করতেছে, ভারত ডায়লগ করতেছে। এবং এই যে হাসান ভাই যেটা বললেন যে এটা ফাঁস করার পিছনে একটা রাজনৈতিক কারণ আছে বলে আমি মনে করি বা সন্দেহ করি, যে রাজনৈতিক কারণ হচ্ছে এই তথ্য বেরোনোর মাধ্যমে জামাত একটু চাঙ্গা হবে। সবাই বাংলাদেশের মানুষ মনে করবে যে জামাতের সাথে পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক ভালো হচ্ছে, ভারতের একটা সম্পর্ক ভালো হচ্ছে, এবং জামাতের হয়তো অপারেটিভরা পিছন থেকে এটা একটু কলকাটিও নেড়েছে। এইটাই আমার বক্তব্য। না, এইটা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা আগে দেখতাম না কখনো, যে ইদানিং দেখছি ইউরোপীয় ইউনিয়ন, সর্বশেষ বোধহয় গত পরশু দিন আমরা দেখলাম ব্রিটিশ হাই কমিশনার, অ্যান্ড দেন আমেরিকান এমবেসি, আমেরিকান রাষ্ট্রদূত, এরা সবাই তাদের সাথে বসছে, কথা বলছে, তাদের সাথে দেখা করছে। সো ইটস ইন্ডিকেট সামথিং, যে আমার কাছে মনে হয় যেটা হাসান ভাই বলছেন, যে তারা বোধহয় চাচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি যে তারা সরকারি দল হোক আর বিরোধী দল হোক, যেটাই হোক, what would be the how they will manage the democracy in Bangladesh, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, অন্য বিশ্বাসী যারা আছে, তাদের সাথে তাদের অবস্থানটা কেমন হবে, এই বিষয়টাই বোধহয় সবচেয়ে বেশি। মানবাধিকার বিষয়ে তারা কি করবে, তারা এই বিষয়গুলো বোধহয় বোঝার তারা চেষ্টা করে। আমি একটা অ্যাড করি এখানে, না মানবাধিকার আর আমেরিকার মানবাধিকার বা গণতন্ত্র আমেরিকার কৌশলগত বিবেচনার মধ্যে নাই। আর বাইডেন প্রশাসন যেমন গণতন্ত্রকে, মানবাধিকারকে, ক্লাইমেট চেঞ্জকে তাদের প্রধান বিষয় বিবেচনা করতে, এই সরকার তা করে না। আমেরিকা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার হচ্ছে ট্রানজ্যাকশনাল, আমার লাভ কি, আমার ব্যবসা বাণিজ্য। আপনি দেখেছেন ঢাকায় নতুন যে আমাদের যে রাষ্ট্রদূত, তিনি স্পষ্ট বলেছেন তারা কি চান, চায়নাকে ঠেকাতে হবে। চায়নার নাম উল্লেখ করে বলেছেন যে তারা চান না বাংলাদেশের সঙ্গে চায়নার দহরম মহরম হোক, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক গোল। আপনারা দেখেছেন যে হাসিনা ক্ষমতা হওয়ার পর থেকে একদিকে চীন, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে। আমেরিকা চাইছে না চীনের সঙ্গে সম্পর্কটা বাড়ুক। কেমন? আপনারা এও জানেন যে এর আগে কি ঘটেছিল, বার্মাকে নিয়ে কি ঘটেছিল। বার্মার এই আরাকান অঞ্চলে, আরাকান রাজ্যতে আমরা জানি যে দীর্ঘদিন থেকে আমেরিকা চীনকে হটিয়ে একটা আসন তারা গড়তে চায়, এবং সেই আসন গড়ার পেছনে তারা বাংলাদেশকে একটা প্লেয়ার হিসেবে পেতে চায়। এই যে পুরনো স্ট্র্যাটেজিটা কিন্তু এখন অক্ষত আছে। এই স্ট্র্যাটেজির অংশ হিসেবে কিন্তু আমরা 6 মাস আগে বা 1 বছর আগে শুনেছিলাম মানবিক করিডোরের কথা।
সে তর্কটা এখন আর নেই, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যে এই বড় একটা অঞ্চলে যেখানে চায়না অলরেডি আসন গেড়ে বসে আছে তাকে প্রতিহত করা। আপনারা দেখেছেন গতকালই খবর বেরিয়েছে লালমনিরহাটে চায়না বিশাল হসপিটাল করতে যাচ্ছে, এবং লালমনিরহাটে চায়না অ্যাপারেন্টলি একটা বিমান বেজও করার কথা ভাবছে। সত্যি মিথ্যে জানি না আমরা, স্পেকুলেশন। কিন্তু এই যে বারবার চায়নার নাম উঠে আসছে, এটা আমেরিকা ওয়েলকাম করছে না, সে কারণেই প্রকাশ্যে তারা বলেছে তারা চায় না। এবং আপনারা এও দেখেছেন যে ঢাকার চীন দূতাবাস স্পষ্ট ভাষায় তীব্র ভাষায় প্রতিবাদ করেছে এই বক্তব্যের। এই হলো অঙ্কটা। এখন দেখা যাক এই অঙ্কটা আলটিমেটলি কেমন দাঁড়ায়। এই সব বার্তা কিন্তু যাচ্ছে কার কাছে? আগামীকাল যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে, তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। তুমি তারেক জিয়াই হও আর তুমি শফিকুর রহমানই হও, এই হলো মূল বার্তা। যাই করো চীনের দিকে হাত বাড়ায়ও না। চীনের দিকে হাত বাড়ালেই বিপদ হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। সাহাব ভাই, ঠান্ডার মধ্যে কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের তো উঠান, মাথা একদম কেটে গেছে আপনার। জি, কিন্তু আমাদের তো যাই হোক, কালকে আপনারা যারা বাসায় বসে কাজ করবেন, যারা শিক্ষক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কম্পিউটার বাসায় বসে কাজ করবেন, যারা হোম ডেলিভারি দেয়, মেইল অর্ডার, তারা বাসায় বসে কাজ করবে। কিন্তু আমাদের রিটেল ফার্মেসি যারা, আমাদের এই কষ্ট করে হোক যে সকালবেলা যে এই স্নো ক্লিন করতে হবে মাজা ব্যথা করে, তারপরেও কাস্টমারদের জন্য ওয়েট করতে হবে তারা যাতে প্রেসক্রিপশন গুলো নিতে পারে। কিন্তু এইটা তো আমাদের অন্য কোন প্রফেশনে এমনকি আমাদের প্রতি মর্মতা কিন্তু কেউ দেখায় না। আমরা কিন্তু এখনো কোনো এসেনশিয়াল পার্টনার হই নাই কোথাও, বুঝছেন? They don't consider as essential. They consider grocery store as essential, not the pharmacy. 911 যেমন আপনার জরুরি, আপনাদের ফার্মেসিও ঠিক জরুরি। এইটাতে কিছু করার নাই, কিন্তু এখন তারা রেকগনাইজ করে নাই প্রফেশনালি। সো আপনার বলেন। জি, সাংবাদিকরাও কিন্তু ধরেন ফার্মেসিতে ল্যাপটপ আছে, ফ্লু আসার আগেই বলবেন ফ্লু দেও, আর এই ফ্লু সবাই টিকা দিলে, যদিও কেউ কেউ দেয় দেরিতে দিলে, আপনাদের একটা ব্যবসাপাতি হয়। কিন্তু আমাদের সাংবাদিক এই কিছু পাক আর না পাক, সে রাস্তায় নেমে এই খবরটা দিতে হয়, এই আবহাওয়ার খবর, এই ছবিটা দিতে হয়। এবং অনেক সময় নানা অনুযায়ী সেটা খবরটা আপনি না দিলে আপনার যে বসের তো কাগজটা বিক্রি হবে না। আপনি তো ব্যবসার জন্যই করতেছেন। কাগজ কিনেও না এখন, ব্যবসার জন্য না, আরো গালাগালি করে কয় হলুদ সাংবাদিক, বুঝছেন? আরো নানান কিছু উপাধি দেয়। সাংবাদিকরা তো আপনাদের না করলে, আপনাদের রেটিং, ভালো খবর না দিলে আপনারা হবে না আপনাদের। আর আপনারা যদি উল্টোপাল্টা লেখেন, তখন আমাদের প্রেসিডেন্ট আপনাদের সু করবে। আমাদের রিওয়ার্ডলেস কাজ করে একটা প্রশ্ন করি আপনাকে, একটা প্রশ্ন করি আপনাকে, জরুরি একটা খবর জেনে নেই। সেটা হচ্ছে যে টাইনালল, বা এখন তো এই যে ঠান্ডার সময়ে টাইনালল খুব ইম্পর্টেন্ট সবার জন্য, আরো কিছু মেডিসিন আছে, এগুলো কি অ্যাভেলেবল আছে না এখনো? এটা আমাদের এটা অ্যাভেলেবল আছে। টাইলেনল ব্র্যান্ড না থাকলেও তার সমতুল্য ওষুধগুলো অ্যাসিটামিনোফেন এবং আইবুপ্রোফেন, এগুলো অজস্র ফার্মেসিতে অ্যাভেলেবল। এবং যাদের যদি দরকার হয় তারা এগুলো নিয়ে সাময়িক প্রাথমিক চিকিৎসা করতে পারে। যে আসল, আর অনেক সময় এই যেটা আমরা অনেক সময় সাজেস্ট করি, এই যে হসপিটালে যে বাচ্চাদের নিয়ে ঠান্ডার ভিতরে 3-4 ঘন্টা বসে থেকে, যে আমার বাচ্চার একটু জ্বর হয়েছে, একটু কাশতেছে, আমি নিয়ে গেলাম ইমার্জেন্সি রুমে, 3 থেকে 4 ঘন্টা বসে থাকলাম, তারপরে দেখা গেল ডাক্তার বললো একটা টাইলেনল লিখে দিচ্ছি, তুমি ফার্মেসি থেকে নিয়ে আসো। এটার কিন্তু অনেক সময় কোনো মানে হয় না। এগুলো ফার্মেসিতে আসলে অনেক সময় ফার্মাসিস্ট এগুলো কিছু অ্যাডভাইস দিতে পারে, ওই হিসাবে কিন্তু অনেকটা বাচ্চারা সুস্থ থাকতে পারে। কিন্তু আমরা দেখি যে বসে থেকে দেখা যায় যে ভালো বাচ্চা গিয়েছিল, সে আরো আপনার অনেক ধরনের ইনফেকশন নিয়ে চলে আসছে। হ্যাঁ, কারণ হলো ওখানে আরো অনেক বাচ্চা আছে, তারা ইনফেকশন আছে, সেই হিসাবে তারা এফেক্টেড হয়। তো সেই জন্য অনেক সময় তারা ফার্মেসিতে আসলেই কিন্তু, এবং যদি তারা কোনো রকম তাদের পিডিয়াট্রিশিয়ানকে টেলিফোনে পায়, তার কাছ থেকে একটা অ্যাডভাইস নিতে পারে। তো এই হিসাবে কিন্তু অনেকে আমরা মনে করে, আমাদের বাঙালি পেশেন্ট গুলা মনে করে আমি হসপিটালে গেলে ডাক্তারের কাছে একটা অ্যান্টিবায়োটিক দিবে, অ্যান্টিবায়োটিক দিলে আমার
ছেলে অথবা মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু অনেক সময় আরো ক্ষতি করতেছে, কারণ রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যারা আগে বাংলাদেশে ছিলাম, আমরা কাদা মাটি যাই বলেন সবকিছু খাইছি, এমনকি আমরা দেখতেছি আমাদের সামনে গোয়ালা দুধ বেচতেছে, আবার ঘাটের পানি থেকে আবার ওইটা নিয়ে ভরে আবার বেচতেছে, ওই দুধও তো আমরা খাইছি, তাই না? তারপরে তো আমরা বেঁচে আছি, এখন আমেরিকাতে আছি, 70-80 বছর আছি, তাই না হাসান ভাই? আছি তো, হ্যাঁ আছি তো। হ্যাঁ, আর এখানে আমরা এখন বোতলের পানি ছাড়া খাই না, ডিস্টিল ওয়াটার, এবং এমনকি নিউ ইয়র্ক সিটির পানি অনেক ভালো, সেটা আমরা খেতে চাই না। অনেক সবাই আমরা মনে করি আমার এই পানি খাইলে আরো বেশি ক্ষতি করবে, কিন্তু আসলে নিউ ইয়র্ক সিটির পানি কিন্তু অনেকটা পিউরিফাই, শুধু সন্দেহ হলে একটা ফিল্টার লাগাই নিতে পারে, রাইট। তাই না? মাঝে মাঝে ফিল্টারটা চেঞ্জ করলে তাও করতে হয়, কারণ হলে কি অনেক সময় নিউ ইয়র্ক সিটিতে রাস্তায় অনেক সময় কাজ হয়, এই কাজের পরে ওইখান থেকে অনেক সময় এই যে মাটি এই পাইপের ভিতরে ঢুকে যায়, সেই কারণে অনেক সময় পানিটা অনেক সময় লাল হয়ে যায়, রাইট। তাই না? থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই। আর আপনারা যেটা বলতেছেন বাংলাদেশের পলিটিক্স, আমি বুঝলাম না, আগে জামাতে ইসলামের সঙ্গী ছিল না, বিএনপি জামাত ইসলামের সঙ্গী ছিল না, হঠাৎ জামাত ইসলামের বিরুদ্ধে লাগছে কেন? হ্যাঁ, এটা তো নির্বাচনী লড়াই, নির্বাচনী লড়াই। হ্যাঁ, ক্ষমতার লড়াই, ক্ষমতার লড়াই। সবাই আপনিও জানেন, আমিও জানি। তারেক রহমান বন্ধুত্বের কোনো ই নাই, সাহেব এর আগে বলেছেন, শিবিরের মিটিং এ গিয়ে বলেছেন যে তারা এক মায়ের 2 সন্তান, এখন বলছে স্বাধীনতা বিরোধী। তো এটা আসলে আমি এটা এনজয় করি যে তারা এই যে মানে এই ক্ষমতার লড়াই, যে এই লড়াই যে যেদিকে পারে তাকে কুপঘাত করার চেষ্টা করছে, এবং এখন পর্যন্ত তেমন কোনো ভায়োলেন্ট আমরা দেখি না। এটাই লিখে সবচেয়ে পজিটিভ জিনিস আমার কাছে মনে হয়। আর আমরা তো এখনো ভোটার পাই নাই, কিন্তু কবে পারবো? অনেকে নাকি পেয়ে গেছে মেইলিং ভোট, অনেকে পেয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা এখনো পাই নাই। সো আমরা 2 দিনের মধ্যে এটা আলোচনা করব যে সরকারের যারা নীতি নির্ধারক, যারা এই বিষয়ে সংশ্লিষ্ট, তাদেরকে নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা আলোচনা করব যে তার ভাই একটা জিনিস আমি বলতে পারি, আমার একজন পরিচিত ছেলে লোক এখানে অনেকদিন ধরে বসবাস করতেছে, সে তার কোনো এক ফ্রেন্ডকে স্পন্সর করছিল, বুঝছেন, কিন্তু হঠাৎ সে এক চিঠি পাইছে ইসের থেকে, IRS থেকে, আই থিঙ্ক ইজ ডিমান্ডিং দ্য মানি। সেটা স্ক্যাম, সেটা অন্য জিনিস। না, এটা রিয়েল না, ডিমান্ডিং মানে কি মানি ডিমান্ড করতেছে? সে স্পন্সর, যাদের স্পন্সর করছিল দে টুক ওই যে আপনার মেডিকেড উইক এগুলো, মানে পাবলিক চার্জ, রাইট। সো এটা তো অফিসিয়ালি, মানে আপনি যদি বলেন যে আপনি যখন স্পন্সর করেন কাউকে, তখন বোধহয় একটা টাইম আছে, কিন্তু এরকম চিঠি একজনই আমি প্রথম শুনলাম সে চিঠি পাইছে, রাইট। সো 5 বছরের মধ্যে যদি সে কোনো পাবলিক চার্জ নেয়, তাহলে যিনি স্পন্সর করেছেন তাকে এটা পে করতে হবে। এটাই লিগে একটা এই চিঠি পাইছে সে, বাট এটা কোনো সময় ইমপ্লিমেন্ট হয় নাই। সো এখন যদি ট্রাম্প এটা ইমপ্লিমেন্ট শুরু করেন, তাইলে আমি জানি না, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শুনলাম এটা আপনার কাছ থেকে। আপনি চেষ্টা করেন ওই চিঠির কপি আনতে, চিঠির কপি যদি পাওয়া যায় তাইলে আমরা দেখতে পারবো যে কী ধরনের কি বিষয়টি কি, তাহলে বোঝা সম্ভব হবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় ঠান্ডার রাত এবং সবাই একটু এনজয় করবেন। হাসান ভাই, আপনি আমার মনে হয় মধু দিয়ে, আপনি তো আমার মধু খাওয়া পছন্দ করেন, মানে ঠান্ডার মধ্যে তা এনজয়টা কেমনে, মানে আমি বুঝলাম না। ঠান্ডা তো কষ্ট, মানে এনজয় আপনি চা খাবেন, হানি দিয়ে চা খাবেন, ইলিশ মাছ কিনবেন, খিচুড়ি দিয়ে রান্না করতে পারবেন। আমার চিন্তা নাই, আমি শাবল কেমনে মারবো, করতে কেমনে মারবো, আপনি আমার উপর দিয়েছেন। কিন্তু আগে বাংলাদেশের ইলিশ যদি পাওয়া যায়, ইলিশ মাছ ভেজে খিচুড়ি দিয়ে খেয়ে তারপরে শাবল মারবেন। আপনার ইলিশ মাছটা কিনতেও যাওয়ার অবস্থা নাই। আমি আজকে কাজে গেছিলাম, আপনার 20 মিনিটের রাস্তা, আমাকে গাড়ি চালাইতে 2.5 ঘন্টা। আমাদের 4-5টা লেয়ার গায়ে, এখন আপনার গায়ে দেখছি আর শার্ট একটা, তাও বুক খুলা বসে আছেন আপনি আবার শীতের কথা বলছেন। এটা একটা পরস্পর বিরোধী হয়ে গেল না ব্যাপারটা? এনিওয়ে, আপনি যা আপনার এনজয় করেন, আমরা উৎকণ্ঠায় রাত কাটাবো। এই আমি আজকে আমার কাজ থেকে আসার পথে একজন বাংলাদেশি ভাইকে গ্যাস স্টেশনে কাজ করতে দেখছি, মানে উনি গ্যাস ভরে দিচ্ছেন। তো
মানুষের এই বিপন্ন অবস্থা নিয়ে একটু সরে ফিল করেন, খালি ট্রাম্পে গালাগালি না করে। মানে আমাদের এই যে মানুষজন এই শীতের মধ্যে কেমনে কাজ করতেছে, যারা কাজ করতেছেন তাদের জন্য আসেন আমরা রাত চিন্তা করে কাটাই। অনেক ধন্যবাদ তাহের সাহেব। কিন্তু আমাদের মেয়রও তো কাউকে দেখলাম বাড়ির সামনে স্নো ক্লিন করতেছে। জি, এইগুলো হলো ফটো হ্যাঁ? আপনার ফটো মানুষকে এনকারেজ করার জন্য এগুলো করা হয়, বাট এনিওয়ে কিন্তু আমরা আশা করব উনি আবার কালকে আমাদের সবাইকে টিকিট না দেয়, আমাদের দোকানদাররা যারা ক্লিন করে নেয়। হ্যাঁ, চিঠি আপনি টিকিট বলছেন, যে অবস্থা হয়েছে কতটা টিকিট ইস্যু করবে, হাউ মেনি টিকিটস, মিলিয়ন্স অফ টিকিট ইস্যু করতে হবে অন করলে। হ্যাঁ, আমার মনে হয় যে ইউ উইল হ্যাভ এ টাইম অ্যান্ড দেন ইউ ক্যান আপনাদের পরিষ্কার করার সময় পাবেন, তারপরে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ শাহাব আহমেদ, থ্যাংক ইউ নাজমুল হাসান, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি যেটা বলেছেন একটু আগে ডাক্তার সাহেব বলেছেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। এই শীতের মধ্যে অহেতুক যদি বের হওয়ার প্রয়োজন না হয় তাহলে বের হবেন না। আর কালকে স্কুল তো যেতে হবে না বাচ্চাদেরকে, তারা বাসায় থেকে তারা ভার্চুয়াল ক্লাস করতে পারবে। সো এই বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।